কৃষক ও ফ্যামিলি কার্ডে শক্তিশালী হবে অর্থনীতি। সংসদে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট আমলে বছরে $16 বিলিয়ন পাচার, অর্থ ফেরাতে তৎপর কেন্দ্রীয় ব্যাংক। ফিলিং স্টেশনে আজও দীর্ঘ সারি, ফুয়েল কার্ডের মাধ্যমে বিপণন শুরু। যুদ্ধের কারণে বাড়তি দামে তেল কিনতে হয়েছে বললেন অর্থমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে। ইরান যুদ্ধের মাসুল গুনছে মার্কিনিরা। জ্বালানির দাম 4 বছরের সর্বোচ্চ। বাংলাদেশের 6 জাহাজকে হরমুজ ব্যবহারের অনুমতি। ঢাকার বিবৃতিতে আক্ষেপ তেহরানের। 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে। আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের উত্তরে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে প্রতি বছর $16 বিলিয়ন অর্থ পাচার হয়েছে। তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লিখিত বক্তব্যে তুলে ধরেন তার সরকারের আগামী 5 বছরের উন্নয়ন বয়ান। প্রধানমন্ত্রী জানান, শুরু হয়ে গেছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কাজ। তারেক রহমান জানান, প্রাথমিকে 2 লাখ শিশু পাবে বিনামূল্যে স্কুল ড্রেস, আর কারিগরি শিক্ষকরা পাবেন বিনামূল্যে ট্যাব। এই বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 9,000 শিক্ষককে ট্যাব প্রদান করা হবে ইনশাল্লাহ। 3,832টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিলে দেশে মূল্যস্ফীতি বাড়বে না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবেন না। সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে $234 বিলিয়ন পাচার করা হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই টাকা উদ্ধারে নানা পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকার। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। আন্তঃসংস্থা টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত অগ্রাধিকারপ্রাপ্ত কেস সমূহ অনুসন্ধান এবং তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে এবং বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল এজেন্সি সেল, শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে 11টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি সরকার জনগণের কাছে দায়বদ্ধ। নির্বাচনে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি পঠিত বলিয়া জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরাতে 10টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে কেন্দ্রীয় ব্যাংক, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। বুধবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব ও অর্থনীতির সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। মূলত রিজার্ভের অবস্থা ভালো, রিজনেবল অবস্থা আছে। আমাদের ইনফ্লেশন কিছুটা কন্ট্রোলে থাকলেও এটা খুব একটা কন্ট্রোলে আনতে পারিনি, তারপরে যথেষ্ট কন্ট্রোলে আছে এই সিচুয়েশনে। কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট ডিগ্রোথ হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট ডিগ্রোথ হচ্ছে। দাম না বাড়লেও সংকট কাটছে না জ্বালানির। রাজধানীতে বেশিরভাগ ফিলিং স্টেশনে আজও দীর্ঘ লাইনে থেকে নিতে হয়েছে জ্বালানি তেল। সংকটের নেপথ্যে সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ভুক্তভোগীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে ফুয়েল কার্ড চালু করেছে সরকার। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা চলতে থাকায় বিকল্প উৎস খুঁজে সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ভাই সবাই সরে যান, দূরে রাখেন। তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে শেষ হচ্ছে না অপেক্ষা। বুধবার সকালে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। কারো কারো অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। কেউ আবার বলছেন কৃত্রিম এই ভোগান্তির নেপথ্যে কাজ করছে অসাধু সিন্ডিকেট। সরকার বলছে তেল আছে, বাংলাদেশে তেল তারা আছে, এখন সিন্ডিকেট কারা করতেছে, ডিপো থেকে বা লোকাল বাজারে যারা করতেছে। সংকট তো এটা হলো সাধারণ পাবলিকেরা করছে, সিন্ডিকেট ব্যবসায়ীরা। তো সরকারের দোষ দেওয়া তো ভুল হবে। কালকে আসছি, আইয়া 3 ঘন্টা পরে চলে গেছি, তেল পাই নেই। তবে সংকটের মাঝেও তেলের দাম স্থিতিশীল রাখাই সরকারের সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ। সমস্যার যদি বলতে যে 50 মিনিট দাঁড়ায় থেকে আমরা তেল পাচ্ছি, আর এর মধ্যে সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি যে তেলের দামটা বৃদ্ধি করে নাই। যে পরিমাণ তেল বরাদ্দ আছে যাতে সবাই পায়, এই কারণে আমরা হুন্ডারে 500 টাকা করে দিচ্ছি প্রতি হুন্ডারে, আর গাড়িতে শুরু 1500, 2000, বড় মাইক্রো যারা 2500 টাকা। চলমান পরিস্থিতিতে জ্বালানি নিয়ে সুখবর দিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। জানান, কাজাকস্তান থেকে $76 প্রতি ব্যারেল ডিজেল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। জ্বালানি তেল নিয়ে বিভিন্ন দেশে প্রস্তাব পাচ্ছে সরকার। আমরা তো বিভিন্ন প্রস্তাব পাচ্ছি, আমরা $76 প্রস্তাব পেয়েছি, সত্য কথা। এখন আমরা যদি সস্তায় পাই আমাদের তো কোনো অসুবিধা নেই। তো ফলে যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। এটা প্রস্তাব পেলেই হবে না, সেই প্রক্রিয়াগুলো শেষ করার পরে যতক্ষণ পর্যন্ত উনি সরবরাহ না করছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না। মোর দেন 1 লাখ মেট্রিক টন, সুপার অ্যারাউন্ড 1 লাখ মেট্রিক। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা চলতে থাকায় বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকল্প উৎস খুঁজে সংকট নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করেছে সরকার। জ্বালানি বিভাগের তথ্য মতে বর্তমান মজুদ থাকা 1,93,000 টন তেলে আগামী 2 সপ্তাহ পার করা সম্ভব। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম $4 ছাড়িয়েছে গত 4 বছরের সর্বোচ্চ। জ্বালানির এই লাগামহীন ঊর্ধ্বগতিতে আক্ষরিক অর্থেই দিশেহারা মার্কিনিরা। খরচ বাঁচাতে অনেকেই গাড়িতে পুরো ট্যাঙ্ক তেল ভরা বাদ দিয়েছেন। কেবল গন্তব্যে পৌঁছাতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিনছেন তারা। এই চরম মূল্যস্ফীতির ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের মাথা ব্যথা বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার ঢাকায় ইরান দূতাবাসের এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে আটকে থাকা 6টি বাংলাদেশি জাহাজ পারাপারের অনুমোদন দেওয়া হয়েছে। জাহাজগুলো নিরাপদে ফিরিয়ে আনতে উভয় পক্ষ কাজ করছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশ যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিষয়ে সুস্পষ্ট নিন্দা জানায়নি। এ বিষয়ে আক্ষেপ জানিয়ে স্পষ্ট অবস্থান দাবি করেন তিনি। এই 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে। আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে। আমরা আমেরিকার সাথে আমাদের কোনো ধরনের আলোচনা হয় নাই। আমরা আমেরিকার এই 15 দফা প্রস্তাবের ব্যাপারে কোনো ধরনের উত্তর আমরা দিইনি। মার্চ মাসে রেমিটেন্সে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। এক মাসে $3.62 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে 10.7% বেশি। সব মিলে অর্থ বছরের প্রথম 9 মাসে $26 বিলিয়ন বেশি প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংক বুধবার এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। এর আগে 2025 সালের মার্চে $3.29 বিলিয়ন রেমিটেন্স আসার রেকর্ডটি ছিল এক মাসের সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, ঈদ ও রোজার মাস উপলক্ষে প্রতি বছরই বড় অঙ্কের রেমিটেন্স আসে দেশে। তবে এবার যুদ্ধের কারণে এর সাথে অনিশ্চয়তা যোগ হয়েছে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। বিভিন্ন খাতে বিদ্যমান কর ছাড় ধীরে ধীরে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বুধবার প্রাক বাজেট আলোচনা সভায় আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এক বৈঠকে কথা বলেন তিনি। এ সময় আসন্ন বাজেটে বিভিন্ন খাতে কর ছাড়ের পাশাপাশি বিনিয়োগ বান্ধব নীতি সহায়তা ও প্রণোদনার দাবি জানিয়েছে সংগঠনগুলো। আসন্ন বাজেটকে সামনে রেখে অংশীজনদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে বুধবার ব্যাংক ও পুঁজিবাজার সংশ্লিষ্ট 8টি সংগঠনের সাথে বৈঠকে বসেন এনবিআর চেয়ারম্যান। 27.5%। তো
সবাই ব্যাংক ও বিমা খাতকে শক্তিশালী করতে পুনর্বিমা ও কমিশনে ভ্যাট কর প্রত্যাহার, কর্পোরেট কর কমানো এবং স্বাস্থ্য, কৃষি ও ডিজিটাল বিমায় কর ছাড়ের প্রস্তাব দেন বিমা খাতের উদ্যোক্তারা। শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন এবং সাধারণ প্রভিশন যদি ব্যয় হিসেবে ট্রিট করি, তাহলে এই ভর্তুকিটাও আমার ধারণা যে 22টা ব্যাংকের জন্য যে সিচুয়েশনে তারা যাবে সেই সিচুয়েশনটা থাকবে না। মিনিমাম এত টাকা বেতন দিলে তোমাকে ব্যাংকের মাধ্যমে দিতে হবে। তো স্যার বাড়ি ভাড়াটাকে এরকম করে কিছু আউট করা যায় না, তাহলে স্যার একটা ভালো রেভিনিউ সোর্স হতে পারে। অন্যদিকে পুঁজিবাজারে গতি ফেরাতে কর ছাড়, বিনিয়োগ বান্ধব নীতি ও প্রণোদনার দাবি আসে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে সিডিবিএল, ডিএসসি, সিএসসি, তাদের ট্যাক্স রেটটা আরেকটু যৌক্তিকরণ করা, 27.5 থেকে একটু কমানো। আমাদের বন্ড মার্কেটটা ডেভেলপ হবে এবং 5 বছর পরে একটা ট্যাক্স বেস তৈরি হবে, যেটা সরকারের জন্য ভীষণভাবে উপযোগী হবে। টক্সিল একে যদি এটা অন্তর্ভুক্ত করা যায়, 5 বছরের জন্য যদি এখানে পরোপকার দেওয়া যায়, তাহলে আমাদের জন্য এই প্রজেক্টটা স্টার্ট করতে সুবিধা হবে। বৈঠকে এনবিআর চেয়ারম্যান জানান, খুব শীঘ্রই চালু হবে অনলাইন ভিত্তিক রিফান্ড সিস্টেম। এছাড়া ভবিষ্যতে আবগারি শুল্ক তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। একই সঙ্গে খুব শিগগিরই ডিটিএ সংক্রান্ত সব সেবা অনলাইনে আনা হবে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুবিধা সৃষ্টি করবে। আয়কর, ট্যাক্স ও ভ্যাটে দেয়া বিভিন্ন ছাড় ধীরে ধীরে প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। আমাদের যে সিঙ্গেল উইন্ডো প্রজেক্ট যেটা আছে, সেখানে আমরা ডিটিএ সংক্রান্ত সকল সার্ভিস অনলাইনে ডেলিভারি দিব। তার মানে 1 ক্লিকে অ্যাপ্লিকেশন, 1 ক্লিকে ডেলিভারি। আমার মানে এনবিআর আসতে হবে না। এনবিআর চেয়ারম্যান আরও জানান, ব্যাংক ও পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরে না আসলে শুধু কর অব্যাহতি দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না। ওই তথ্যটা আপনি আপনার সিস্টেমে আপলোড করে নেন না। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। শেষ করছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। ধন্যবাদ।